নমস্কার, গল্পের ও কবিতার সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ পড়ব ঠাকুর বাড়ির অন্দরমহল, চিত্রা দেবের লেখা এই বিখ্যাত গ্রন্থটি থেকে নির্বাচিত কিছু অংশ। আজ আমরা পড়ব কাদম্বরী দেবী, রবীন্দ্রনাথের সেই নতুন বৌঠান, যাকে নিয়ে পাঠকের প্রশ্ন, কৌতূহল, জিজ্ঞাসার কোনো অন্ত নেই। চিত্রাদেব তাঁর ঠাকুরবাড়ির অন্দরমহলে এই কাদম্বরী দেবীকে নিয়ে কি লিখেছেন, আজকে পড়ব সেই অংশটুকু। চারিদিকে সানাইয়ের সুর, তারই মাঝে চতুর্দোলায় চড়ে একটি ছোট্ট মেয়ে গোধূলি লগ্নের সিঁদুরি রঙে রাঙা চেলি পরে প্রবেশ করলেন ঠাকুর বাড়িতে। তাঁর কাঁচা সামলা হাতে সরু সোনার চুড়ি, গলায় মতির মালা, সোনার চরণচক্র পায়ে। বাড়ির ছোট্ট ছেলেটির হঠাৎ মনে হল, এতদিন যে রাজার বাড়ি খুঁজে খুঁজে সে হয়রান হয়েছে, খুঁজে পায়নি, সেই বাড়িটিরই বুঝি খবর নিয়ে এলো এই রূপকথার রাজকন্যে, তার নতুন বৌঠান। কল্পনার দৌড় গেল বেড়ে। কাদম্বরী যশোরের সেই পরিচিত রায় বংশের মেয়ে নয়, তিনি কলকাতাবাসিনী। তার বাবা শ্যামলাল গাঙ্গুলির সঙ্গে ঠাকুরবাড়ির যোগাযোগ অনেক দিন ধরেই ছিল। কাদম্বরীর পিতামহ জগনমোহনের সঙ্গে বিয়ে হয়েছিল দ্বারকানাথের মামাতো বোন শিরোমণির। কাজেই এই বিবাহে মহর্ষির আপত্তি ছিল না। বাধা দিয়েছিলেন তার মেজ ছেলে সত্যেন্দ্র। তিনি তখন বিলেত থেকে ফিরে এসেছেন, চোখে কত রঙিন স্বপ্ন। ছোট ভাই জ্যোতিরিন্দ্রের বধূরূপে তিনি মনে মনে মনোনীত করে রেখেছেন ডাক্তার সূর্যকুমার গরিব চক্রবর্তীর মেয়েকে। শিক্ষিত মেয়ের সঙ্গে ভাইয়ের বিয়ে হবে, তার বদলে কিনা বাল্যবিবাহ, 8 বছরের একটি খুকি। এরপরে কি জ্যোতি বিলেত যাবে? যদি যায় তো ফিরে এসে এই ছোট্ট মেয়েটিকে জীবনসঙ্গিনী রূপে গ্রহণ করতে পারবে? শেষে নষ্ট হয়ে যাবে না তো দুটি অমূল্য জীবন? কিছুতেই কিছু হল না। একে পিরালি তাই ব্রাহ্ম। ঠাকুরবাড়ির অবস্থা তখন একঘরে হওয়ার মতো। তাই জ্যোতিরিন্দ্রের জন্যে যে মেয়ে পাওয়া গেছে তার সঙ্গে বিয়ে হল। সত্যেন্দ্রের সমস্ত আশঙ্কা মিথ্যে করে দিয়ে কাদম্বরী ঠাকুরবাড়ির যোগ্যতমা বধূ হয়ে উঠলেন। তিনি এ বাড়িতে এসে 3 তলা ছাদের ওপর গড়ে তুললেন নন্দনকানন। বসানো হলো পিলপের ওপর সারি সারি লম্বা পাম গাছ, আশেপাশে চামেলি, গন্ধরাজ, রজনীগন্ধা, করবী, দোলন চাঁপা। এলো নানা রকম পাখি। দেখতে দেখতে বাড়িটার চেহারা যেন বদলে গেল। গৃহসজ্জার দিকে নববধূর প্রথম থেকেই সতর্ক দৃষ্টি ছিল। কিশোর রবীন্দ্রনাথের সৌন্দর্যবোধকে সবচেয়ে উঁচু তারে বেঁধে দিয়েছিলেন এই কাদম্বরী। সেই বাঁধন কোনো দিন শিথিল হয়নি। ঠাকুরবাড়ির অন্দরমহলের যা কিছু দান, তার সব কিছুর সঙ্গে জড়িয়ে আছেন কাদম্বরী। অথচ খুবই আশ্চর্যের ব্যাপার, নিজে তিনি কোনো কিছুতেই অংশগ্রহণ করতেন না। শুধু অপরের প্রাণে প্রেরণার প্রদীপটিকে উজ্জীবিত করে তোলাই ছিল তাঁর জীবনের ব্রত। আসলে আমরা যাকে বলি রোম্যান্টিক সৌন্দর্যবোধ, কাদম্বরীর সেটি ছিল পুরো মাত্রায়। ঠাকুর বাড়িতে এসে অনুকূল পরিবেশে হয়তো বৃদ্ধি পেয়েছিল, কিন্তু এই চেতনা ছিল তার মানস গভীরে। তাই বাইরে থেকে এসে এ বাড়ির প্রাণ পুরুষকে জাগিয়ে দিতে তিনি যতখানি সফল হয়েছেন, আর কেউ তা পারেননি। কাদম্বরীকে নিয়ে এত বেশি আলোচনা হয়েছে যে তাঁর সম্বন্ধে নতুন করে কিছু বলতে চেষ্টা করা বাহুল্য মাত্র। অবশ্য এই আলোচনা সমালোচনার কারণ রবীন্দ্রনাথ।
কিশোর রবীন্দ্রনাথের মনোগঠনে কাদম্বরীর দান অসামান্য। তাঁর অকাল মৃত্যু রবীন্দ্র মানসে গভীর ছাপ রেখে যায়। একথা কবি নিজেই অসংখ্য কবিতায় ও গানের মধ্যে প্রকাশ করেছেন। সুতরাং যাঁরা তাদের নিয়ে অনেক কল্পনা এবং কষ্ট কল্পনা করেন, তাদের সুযোগ করে দিয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ। একথা বললে খুব ভুল বলা হবে না। কবি নিজেও জানতেন সে কথা, তাই কৌতুক করে শেষ বয়সে বলতেন, ভাগ্যিস নতুন বৌঠান মারা গিয়েছিলেন, তাই আজও তাকে নিয়ে কবিতা লিখছি। বেঁচে থাকলে হয়তো বিষয় নিয়ে মামলা হতো। জ্যোতিরিন্দ্রনাথ প্রথম জীবনে কিছুটা গোঁড়ামির পরিচয় দিলেও সত্যেন্দ্র জ্ঞানদানন্দিনীর প্রভাবে নব্য ভাবের নেশায় মেতে উঠলেন। সাবেকি সংস্কার ত্যাগ করে তিনি কাদম্বরীকেও ঘোড়ায় চড়া শিখিয়েছিলেন এবং গঙ্গার ধারে নির্জনে শিক্ষাপর্ব শেষ হলে কাদম্বরী প্রতিদিন স্বামীর সঙ্গে ঘোড়ায় চড়ে গড়ের মাঠে হাওয়া খেতে যেতেন। তাদের দেখে অবাক বিস্ময়ে যারা কানাকানি করত, তাদের কথা প্রথমেই বলেছি। কাদম্বরীর অশ্বারোহণ বেশ আলোড়ন জাগিয়েছিল। কাদম্বরী ঠিক কোন সময় ঘোড়ায় চড়তেন সে কথাও জানা যায়নি। কেউই সঠিক সময় নির্দেশ করেননি। তবে এ ব্যাপারে কাদম্বরীকে একমাত্র অশ্বারোহিণী বঙ্গললনা বলা চলে না, কারণ আরও কয়েকজনের কথা আমরা শুনেছি। তাঁরা কাদম্বরীর পূর্ববর্তিনী হয়তো নন, কিন্তু সমসাময়িক বা অল্প পরবর্তী যে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ইউরোপীয় শিক্ষার অঙ্গ হিসেবে আধুনিকেরা ঘোড়ায় চড়া শিখতেন, সাহেবদের অনুকরণ করতেন দেশি সাহেব অর্থাৎ ভারতীয় আইসিএস অফিসারেরা। সত্যেন্দ্রনাথকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে তাঁর স্ত্রী ঘোড়ায় চড়তে পারেন কি না। সত্যেন্দ্রের পরেই যে তিনজন বাঙালি সিভিলিয়ান অফিসার হয়েছিলেন, তাঁরা রমেশচন্দ্র দত্ত, বিহারীলাল গুপ্ত ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এরা আচার বিচার চালচলনে পুরো সাহেব হয়ে গিয়েছিলেন। সুরেন্দ্রনাথের স্ত্রী শ্রীহট্টে ঘোড়ায় চড়ে বিকেলে হাওয়া খেতে বেরোতেন। লর্ড সত্যেন্দ্র প্রসঙ্গ সিংহের মেয়ে রমলা এবং কুচবিহারের মহারানী সুনীতি দেবীর মেয়েরাও ঘোড়ায় চড়তে জানতেন। হেমেন্দ্রনাথের মেয়েরাও কেউ কেউ এ ব্যাপারে কৃতিত্ব দেখিয়েছেন, তবে এরা এসেছেন অনেক পরে। কাদম্বরী শুধু ঘোড়ায় চড়ে বেড়াতেই বেরিয়েছিলেন তা নয়, সাধারণী নারীদের চোখে এঁকে দিয়েছিলেন এক দুঃসহ স্পর্ধার মায়াঞ্জন। অনেকের বুকে তিনি জাগিয়েছিলেন দুঃসাহস। মেয়েরা দেখল হালকা হাওয়ায় উড়ে আসা বুদবুদের ফেনার মতো পশ্চিমী ধারায় মানুষ হওয়া মেয়ে নয়, পথে ঘোড়ায় চড়ে চলেছেন তাদেরই মতো এক গৃহবধূ। বাস্তবিকই মেয়েলি কাজে কাদম্বরীর সুতীব্র আগ্রহ ছিল। সুপুরি কাটতেন নিয়মিত। প্রতিদিনের তরকারি কাটার আসরে তিনি যেমন উপস্থিত থাকতেন, তেমনি দেখাশোনা করতেন বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের। কারুর জ্বর হলে আর রক্ষে নেই, কাদম্বরী গিয়ে বসতেন তার শিয়রে। সদ্য মাতৃহারা বালক দেবরটিকেও তিনি পরম স্নেহে কাছে টেনে নিয়েছিলেন। অথচ কতই বা বয়স তাঁর, রবীন্দ্রনাথের চেয়ে মাত্র 1 বছরের বড়। কাদম্বরীর প্রধান পরিচয় তিনি অসাধারণ সাহিত্য প্রেমিকা ছিলেন। বাংলা বই তিনি পড়তেন শুধু সময় কাটাবার জন্যে নয়, সত্যিই উপভোগ করতেন। পড়তেন দ্বিজেন্দ্রনাথের স্বপ্নপ্রয়াণ, বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ। দুপুর বেলায় রবীন্দ্রনাথও পড়ে শোনাতেন তাঁকে। হাত পাখা নিয়ে হাওয়া করতেন কাদম্বরী, কারণ আপন মনে পড়ার চেয়ে শুনতেই বেশি ভালো লাগত তাঁর। ভারতী পত্রিকা নিয়েও তাঁর ভাবনা ছিল। ভারতীর ছাপার হরফে তাঁর নাম নেই, কিন্তু তিনিই ছিলেন ভারতী পত্রিকার প্রাণ। সে কথা বোঝা গিয়েছিল তাঁর মৃত্যুর পরে। পূর্বোক্ত নন্দনকাননে সন্ধেবেলা বসত গান ও সাহিত্য পাঠের আসর। আসরে যোগ দিতেন বাড়ির অনেকে,
বাইরে থেকে আসতেন অক্ষয় চৌধুরী ও তাঁর স্ত্রী শরৎকুমারী লাহোরিনী। জানকীনাথও থাকতেন সেখানে, আর মাঝে মাঝে আসতেন কবি বিহারীলাল। জ্যোতিরিন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ও স্বর্ণকুমারী ছিলেন এ সভার স্থায়ী সভ্য। কাদম্বরী বিহারীলালের কবিতা পড়তে খুব ভালোবাসতেন ও মাঝে মাঝে তাঁকে নিমন্ত্রণ করে খাওয়াতেন। শুধু তাই নয়, নিজের হাতে একটা আসন বুনে উপহার দিয়েছিলেন। আসনের ওপর প্রশ্নোচ্ছলে কার্পেটের অক্ষরে লেখা ছিল শারদামঙ্গল কাব্যেরই কয়েকটা লাইন। কবি সে উত্তর দেবার জন্যে আরেকটা কাব্য যখন রচনা করেন, তখন কাদম্বরী ইহলোকে নেই। বিহারীলাল তার উপহারকে স্মরণ করে কাব্যের নাম দিয়েছিলেন সাধের আসন। আসনদাত্রী দেবীর উদ্দেশ্যে লিখেছিলেন, তোমার সে আসনখানি আদরে আদরে আনি, রেখেছি যতন করে চিরদিন রাখিব। এ জীবনে আমি আর তোমার সে সদাচার, সেই স্নেহ মাখা মুখ পাশুরিতে নারিব। ছাদের বাগানে সন্ধেবেলা বসত পরিপাটি গানের আসর। মাদুরের ওপর তাকিয়া, রূপোর রেকাবে ভিজে রুমালের ওপর বেলফুলের গোড়ের মালা, এক গ্লাস বরফ জল, বাটা ভর্তি ছাঁচি পান সাজানো থাকত। কাদম্বরী গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতেন সেখানে। জ্যোতিরিন্দ্র বাজাতেন বেহালা, রবীন্দ্র ধরতেন চড়া সুরের গান। সে গান সূর্যডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত। হু হু করে দক্ষিণে বাতাস উঠত দূর সমুদ্র থেকে, তারায় তারায় যেত আকাশ ভরে। কিশোর রবীন্দ্রনাথের রোম্যান্টিক সৌন্দর্য চেতনাকে জাগাবার জন্য এই পরিবেশ, এই সৌন্দর্য সৃষ্টি ও কল্পনার একান্ত প্রয়োজন ছিল। পরবর্তীকালে রবীন্দ্রনাথ এবং তার নতুন বৌঠান কাদম্বরীকে নিয়ে বহু আলোচনা হয়েছে। মাঝে মাঝে অনুচিত সন্দেহ এসে যে কাঁটা বেঁধায়নি তাও নয়। বিশেষত রবীন্দ্রনাথের বিবাহের কয়েক মাসের মধ্যে কাদম্বরীর মৃত্যু এই সংশয় সৃষ্টি করেছিল। রবীন্দ্র মানুষ গঠনে এই অসামান্যা নারীর দান চিরস্মরণীয়। তাঁর কবি হয়ে ওঠার কথা পড়ে মনে হয় তাঁর আন্তরিক চেষ্টার মূলে ছিলেন কাদম্বরী। বৌদিদির চোখে নিজেকে যত দামি করে তোলার চেষ্টা চলছিল, কাদম্বরী মুখ টিপে হেসে ততই অগ্রাহ্য করে গেছেন দেবরটিকে। রবি সবচেয়ে কালো, দেখতে একেবারেই ভালো নয়, গলা যেন কী রকম, ও কোনোদিন গাইতে পারবে না, ওর চেয়ে সত্য ভালো গায় বলতেন। আরও বলতেন, কোনো কালে বিহারী চক্রবর্তীর মতো লিখতেও পারবে না। রবীন্দ্রনাথের তখন শুধুই মনে হতো, কি করে এমন হব যে আর কোনো দোষ তিনি খুঁজে পাবেন না। বুঝতেন না সেই সাধনাই করছেন কাদম্বরী, যাতে কেউ কোনোদিন রবির দোষ খুঁজে না পায়। যখন এ কথাটা বোঝার মতো করে বুঝলেন, তখন কাদম্বরী হারিয়ে গেছেন চির অন্ধকারে। প্রতিভার প্রদীপে তেল সলতে জোগানো সারা, আলো জ্বালার কাজ শেষ। কবির কথায় বারবার এসেছে কাদম্বরীর কথা। খুব ভালোবাসতুম তাকে, তিনিও আমায় খুব ভালোবাসতেন। এই ভালোবাসায় নতুন বৌঠান বাঙালি মেয়েদের সঙ্গে আমার প্রাণের তার বেঁধে দিয়ে গেছেন। তাই তো সারা জীবন ধরে চলে তার অনুসন্ধান। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছে যে ঠাঁই। আমরা রবীন্দ্রকাব্য আলোচনায় যাব না, তবে তার বহু কবিতায় বহু গানে মিশে রয়েছেন কাদম্বরী। ছবিতে ধরা পড়েছে তার চোখের আভাস। সব মিলে কাদম্বরী আজ আমাদের কাছে বাস্তবে কল্পনায় মেশা একটা অপরূপ চরিত্র হয়ে আছেন। কবি নারীকে বলেছেন, অর্ধেক মানবী তুমি, অর্ধেক কল্পনা। কাদম্বরীও তাই। রোম্যান্টিক স্বপ্ন সঞ্চারিণী নতুন বৌঠানের মধ্যে হারিয়ে গেছেন মানবী কাদম্বরী। ঠাকুরবাড়ির অন্দরমহলে কাদম্বরীর আরেকটি ভূমিকাও স্মরণীয়। তিনি ছিলেন সু অভিনেত্রী এবং সুগায়িকা।
নাট্যরসিক জ্যোতিরিন্দ্রের মন আরও উজ্জীবিত হয়ে উঠেছিল গুণবতী স্ত্রীকে পেয়ে। বাইরে জোড়াসাঁকো থিয়েটার বন্ধ হয়ে গেছে। তিনি নিজেই লিখতে শুরু করলেন নাটক, প্রহসন, গীতিনাট্য। অভিনয়েরও ব্যবস্থা হলো একেবারে ঘরোয়া পরিবেশে, বাড়ির উঠোনে। বাড়ির মধ্যে অভিনয়ে মেয়েদের যোগ দিতে বাধা কি? কাদম্বরীকে কেউ বাধা দিলেন না। তিনি এসে দাঁড়ালেন পাদপ্রদীপের আলোয়। প্রথম অভিনয় স্বর্ণকুমারী বসন্ত উৎসব, নাকি জ্যোতিরিন্দ্রের অলিকবাবু? প্রথমে যার নাম ছিল এমন কর্ম আর করব না, রচনার সময় হিসেবে এমন কর্ম আর করব না পূর্ববর্তী। সুতরাং বসন্ত উৎসবের চেয়ে তার দাবি বেশি। যদি ধরে নেওয়া যায় এ প্রহসন লেখার পরই অভিনয়ের ব্যবস্থা হয় এবং রবীন্দ্রনাথ নায়কের ভূমিকায় অবতীর্ণ হন, তাহলে প্রহসনটি অভিনীত হয়েছে রবীন্দ্রের প্রথম ইউরোপ যাত্রার আগে, এবং এটাই ছিল কাদম্বরীর প্রথম অভিনয়। প্রথম বা দ্বিতীয়, যাই হোক না কেন, এমন কর্ম আর করব না মঞ্চ সফল নাটক। এই নাটকে বাড়ির অনেকেই সানন্দে যোগ দিয়েছিলেন। রবীন্দ্রনাথ অলিকবাবু, দ্বিজেন্দ্রনাথ সত্যসন্ধ, জ্যোতিরিন্দ্রনাথ চিনেম্যান, অলিকের বন্ধু অরুণেন্দ্রনাথ, গদাধর শরৎকুমারীর স্বামী যদুনাথ মুখোপাধ্যায়। পিসনী বা প্রসন্ন দাসীর ভূমিকায় অভিনয় করেছিলেন মহর্ষির ছোট মেয়ে বর্ণকুমারী। নিজের চরিত্রটিতে কাদম্বরী শুধু ভালো অভিনয়ই করেননি, ভালো গানও গেয়েছিলেন। অবশ্য সঙ্গীতে কাদম্বরীর অধিকার ছিল। বিখ্যাত সঙ্গীতজ্ঞ জগনমোহন গঙ্গোপাধ্যায়ের পৌত্রী তিনি। গান তাঁর রক্তে। তিনি আসার সঙ্গে সঙ্গে তিনতলার ঘরে শুধু পিয়ানো আসেনি, জ্যোতিরিন্দ্র ও রবীন্দ্রের অনুশীলনও শুরু হয়ে গেছে। তার নন্দনকাননে সান্ধ্য সভাতেও বসত গানের আসর। এসব দেখে মনে হয় অভিনয়, গান, সাহিত্য নিয়ে কাদম্বরী সবাইকে একেবারে মাতিয়ে রেখেছিলেন। ভারতী পত্রিকার কথাই ধরা যাক না। দ্বিজেন্দ্রনাথ সম্পাদক, জ্যোতিরিন্দ্রনাথ দেখাশোনা করতেন, রবীন্দ্রনাথ লিখতেন। কাদম্বরীর কাজ কি ছিল? শরৎকুমারীর ভাষায় তিনি ছিলেন ফুলের তোড়ার বাঁধন। সবাইকে একসঙ্গে তিনিই বেঁধে রেখেছিলেন, সবার অলক্ষ্যে। বাঁধন যেদিন ছিঁড়ল, সেদিনই বোঝা গেল কাদম্বরী কি ছিলেন। নিজের হাতে জীবনদীপটি নিভিয়ে দিয়ে অন্তরালে চলে না গেলে তিনি হয়তো ঠাকুরবাড়ির অন্তঃপুরের রসের উৎসটিকে আরও কিছুদিন বাঁচিয়ে রাখতে পারতেন। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গেই জোড়াসাঁকোর বাড়ি থেকে সোনালি দিনগুলি শীতের পাখির মতো বিদায় নিতে শুরু করল। এরপরে ঠাকুরবাড়ির মেয়েদের সম্মিলিত ভূমিকার চেয়ে একক ভূমিকায় বড় হয়ে উঠেছে। কিন্তু কেন চলে গেলেন কাদম্বরী? কেন? এ প্রশ্নের স্পষ্ট উত্তর আজও পাওয়া যায়নি। রবীন্দ্রনাথের বিবাহের মাত্র কয়েক মাস পরেই কাদম্বরীর মৃত্যু হয়। ঘটনাটা আকস্মিক, তবে একেবারে অভাবনীয় নয়। পূর্বেও তিনি একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এই সুরসিকা, রুচিসম্পন্না, প্রতিভাময়ী নারীর জীবনেও শান্তির অভাব ছিল। রবীন্দ্র জীবনীকারের ভাষায় কাদম্বরী ছিলেন যেমন অভিমানিনী, তেমনি সেন্টিমেন্টাল এবং আরও বলিব ইন্ট্রোভার্ট, স্কিজোফ্রেনিক। তাঁর মতের সঙ্গে সবাই একমত না হলেও কাদম্বরীকে অভিমানিনী আরও অনেকেই বলেছেন। তাঁর নিঃসন্তান জীবনের বেদনা অভিমানকে আরও তীব্র করে তুলেছিল। তাই প্রাণীর গভীরে লুকিয়ে থাকা দুঃখের ফল্গুধারা হঠাৎ এক আঘাতে নিজেকে হারিয়ে বাঁধ ভাঙা বন্যার মতো নেমে এলো দুকুল ছাপিয়ে। পরবর্তীকালে এ নিয়ে জল্পনার শেষ নেই। অনেকেই অনেক রকম গল্প রচনা করে ফেলেছেন। তার মধ্যে সবচেয়ে প্রচলিত কাহিনীটি রবীন্দ্রনাথকে নিয়ে। বিশেষ করে তার বিবাহ এবং কাদম্বরীর মৃত্যুর মধ্যে একটি যোগসূত্র কল্পনা করে নেওয়া যখন সত্যিই খুব কষ্টকর নয়। কারণ রবীন্দ্রনাথের স্ত্রীকে
কাদম্বরী কিভাবে গ্রহণ করেছিলেন তা কেউ জানে না। কাদম্বরীর সঙ্গে মৃণালিনীর কথাবার্তা বা দেখা সাক্ষাতের কোনো বিবরণ পাওয়া যায়নি। ভবতারিণীকে মৃণালিনী করে তোলার ভার কাদম্বরী না পেয়ে নিপময়ী পেলেন কেন তাও অজানা। রবীন্দ্রনাথের বিবাহের খুঁটিনাটি বিবরণ পাওয়া গেছে হেমলতার প্রবন্ধে, সেখানেও কাদম্বরী আশ্চর্যভাবে অনুপস্থিত। মেয়ে দেখার সময় যার এত উৎসাহ ছিল, তিনি চুপ করে গেলেন কেন? রবীন্দ্রনাথের জন্যে পাত্রী নির্বাচনের সময় কি তাঁর সঙ্গে মতান্তর হয়েছিল অন্য কারুর? প্রভাত কুমার মুখোপাধ্যায় এজন্যই বোধহয় একবার মন্তব্য করেন, কাদম্বরীর আকস্মিক মৃত্যুর কারণ হচ্ছে মহিলাদের মধ্যে দ্বন্দ্বের পরিণাম। তবে এই মহিলা কবিপত্নী নন, তিনি তখন বালিকা মাত্র। সম্ভবত জ্ঞানদানন্দিনীর সঙ্গেই তার মতান্তর হয়। মনের গভীরে এর হয়তো অন্য কারণ ছিল। তারই বহিঃপ্রকাশ ঘটল একটা সামান্য ঘটনা উপলক্ষ করে। তাই সমসাময়িক কালে কেউ কেউ এ ঘটনার জন্য দায়ী করেছিলেন জ্যোতিরিন্দ্রনাথকে। কাদম্বরীর মৃত্যু সংক্রান্ত যেসব খবর পাওয়া গেছে তাতে নিশ্চিত উত্তর কিছু পাওয়া যায় না। ইন্দিরা আত্মহত্যার কারণ সম্পর্কে লিখেছেন, জ্যোতি কাকামশাই প্রায়ই বাড়ি ফিরতেন না। তার প্রধান আড্ডা ছিল বীরজিতলা ওয়ে আমাদের বাড়ি। আমার মা জ্ঞানদানন্দিনীর সঙ্গে ওর খুব ভাব ছিল। এরই মধ্যে একদিন অভিমানিনী কাদম্বরী স্বামীকে বলেছিলেন তাড়াতাড়ি ফিরতে। গানে গানে আড্ডায় আড্ডায় সেদিন এত দেরি হয়ে গেল যে জ্যোতিরিন্দ্রের বাড়ি ফেরাই হলো না। প্রচণ্ড অভিমানে কাদম্বরী ধ্বংসের পথই বেছে নিলেন। বাড়িতে কাপড় নিয়ে আসত বিশু বা বিশ্বেশ্বরী তাঁতিনী। সেই বিশুকে দিয়ে লুকিয়ে আফিম আনিয়ে সেই আফিম খেয়েই কাদম্বরী মর্তজীবনের মায়া কাটালেন। আবার বর্ণকুমারীকে প্রশ্ন করে অমল হোম শুনেছিলেন, জ্যোতিরিন্দ্রনাথের জোব্বার পকেট থেকে কাদম্বরী পেয়েছিলেন তখনকার দিনের একজন বিখ্যাত অভিনেত্রী মতান্তরে নটি বিনোদিনীর কয়েকখানি চিঠি। চিঠিগুলি উভয়ের অন্তরঙ্গতার পরিচায়ক। এই চিঠিগুলি পেয়ে কাদম্বরী কয়েকদিন বিমনা হয়ে কাটান, তারপর আত্মহত্যা করেন। মৃত্যুর আগে তিনি লিখে গিয়েছিলেন যে ওই চিঠিগুলি তাঁর আত্মহত্যার কারণ। মহর্ষির আদেশে সেসব চিঠি ও তাঁর স্বীকারোক্তি নষ্ট করে ফেলা হয়। কাজী আব্দুল ওদুদ লিখেছিলেন, তিনি ঠাকুরবাড়ির একজন খ্যাতনামা ব্যক্তির মুখে শুনেছেন, যে মহিলার সঙ্গে জ্যোতিরিন্দ্রনাথের অন্তরঙ্গতা জন্মেছিল তিনি অভিনেত্রী নন। তবে সেই অন্তরঙ্গতার জন্য কাদম্বরী নাকি আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সমসাময়িক কালের অন্যান্য কবিদের কোনো কোনো লেখা থেকে মনে হয় তাঁরাও জ্যোতিরিন্দ্রনাথকে দায়ী করেছেন। নিঃসন্তান স্ত্রীর সঙ্গহীন শূন্যতা ভরিয়ে তোলার জন্য স্বামীর যতটা মনোযোগী হওয়া উচিত জ্যোতিরিন্দ্রনাথ তা ছিলেন না। হয়তো এ ব্যাপারে তিনি খানিকটা উদাসীনই ছিলেন। নিত্য নতুন সৃষ্টির আনন্দে মেতে ওঠা, হঠাৎ এক একটা খেয়ালের বশবর্তী হয়ে চলা, সত্যেন্দ্র জ্ঞানদানন্দিনীর সান্নিধ্য, তাঁদের পুত্রকন্যা সাহচর্য তাঁকে কাদম্বরীর কাছ থেকে দূরে সরিয়ে এনেছিল। তৎকালীন রুচি ও রীতির পরিপ্রেক্ষিতে জ্যোতিরিন্দ্রের পক্ষে থিয়েটারের অভিনেত্রী বা নটীদের সংস্পর্শে আসার সম্ভাবনাও বিচিত্র নয়। সেকালে একান্নবর্তী সংসারে বন্ধা নারী ছিলেন উপেক্ষার পাত্রী, তার বিশেষ আদর ছিল না। কাদম্বরী ঠাকুরবাড়ির বৃহৎ সংসারেও তার যথার্থ স্থানটি কোনো দিন পাননি। যাই হোক, সব মিলে কাদম্বরীর মনে প্রচণ্ড চাপ সৃষ্টি করে। সযত্ন স্বামী সেবা, গৃহপরিচর্যা, সাহিত্য শিল্প নিয়ে তিনি নিজেকে ভুলিয়ে রাখলেও শেষ রক্ষা করতে পারেননি। সত্যেন্দ্র জ্ঞানদানন্দিনীর কলকাতায় প্রত্যাবর্তন ও বীরজিতলা বাস এবং রবীন্দ্রনাথের বিবাহ দুটি ঘটনায় তার নিঃসঙ্গতা প্রচণ্ড বৃদ্ধি পায়। সেই অবস্থায় স্বামীর অবহেলায় কাদম্বরী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন ও আত্মহননের পথ বেছে নেন।
এর পটভূমিতে ইন্দিরা কথিত বা বর্ণকুমারী কথিত যে কোনো একটি বা দুটি কাহিনী থাকতে পারে, তবে তৃতীয় কোনো অনুমানের অবকাশ বোধহয় নেই। এই ঘটনার কিছু আগে এবং পরে লেখা কয়েকটি কবিতার প্রতি এজন্যই সমালোচকদের দৃষ্টি পড়েছিল। প্রথম কবিতাটির কবি অক্ষয় চৌধুরী। জগদীশ ভট্টাচার্যের মতে অন্যাসক্ত স্বামীর প্রতি নারীর অভিমানিনী নির্ঝরিণী, এবং এই নির্ঝরিণী আর কেউ নন, জ্যোতিরিন্দ্র পত্নী কাদম্বরী। রাখিতে তাহার মন প্রতিক্ষণে সযতন, হাসে হাসি কাঁদে কাঁদি মন রেখে যায়। মরমে মরমে ঢাকি তাহারে সম্মান রাখি, নিজের নিজস্ব ভুলে তারেই ধেয়াই, কিন্তু সে তো আমাপানে ফিরেও না চায়। এসব অংশ পড়ে অবশ্য সেবাপরায়ণা গুণবতী কাদম্বরীর কথাই মনে পড়ে। অপরদিকে রবীন্দ্র জীবনীকার তারকার আত্মহত্যায় দেখেছেন কাদম্বরীর প্রথম আত্মহনন চেষ্টার প্রতিচ্ছবি। কিশোর রবীন্দ্রনাথ জানতেন তার নতুন বৌঠানের মনোবেদনার কথা। যদি কেহ শুধাইত, আমি জানি কি যে সে কহিত, যতদিন বেঁচে ছিল আমি জানি কি তারে দহিত। তাই জ্যোতির্ময় জগৎ থেকে আঁধার জগতে তারকার স্বেচ্ছা নির্বাসন। কাদম্বরীর মৃত্যুর পরেও পুষ্পাঞ্জলিতে কবি লিখেছেন, যাহারা ভালোবাসিতে পারে, যাহাদের হৃদয় আছে, সংসারে তাহাদের কিসের সুখ, কিচ্ছু না, কিচ্ছু না। তাহারা যন্ত্রের মতো, বীণার মতো, তাহাদের প্রত্যেক শিরা সংসারের প্রতি আঘাতে বাজিয়া উঠিতেছে। সে গান সকলেই শুনে, শুনিয়া সকলেই মুগ্ধ হয়, তাহাদের বিলাপ ধ্বনি রাগিনী হইয়া উঠে, শুনিয়া কেহ নিঃশ্বাস ফেলে না। বেশ বোঝা যায় এই বীণাটি আর কেউ নন, কাদম্বরী। কারণ তার পরেই আছে, পাষণ্ড নরাধম পাষাণ হৃদয় যে ইচ্ছা সেই ঝনঝন করিয়া চলিয়া যায়, আর মনে রাখে না। এই বীণাটিকে তাহারা দেবতার অনুগ্রহ বলিয়া মনে করে না, তাহারা আপনাকেই প্রভু বলিয়া জানে। এই জন্যে কখনো বা উপহাস করিয়া, কখনো বা অনাবশ্যক জ্ঞান করিয়া এই সুমধুর সুকোমল পবিত্রতার উপরে তাহাদের কঠিন চরণের আঘাত করে। আরও একজন কবি জ্যোতিরিন্দ্রকে শালীনতার আড়াল না রেখেই তীব্র ভর্ৎসনা করেছিলেন, বিহারীলাল। তিনি তার সাধের আসনে পতিব্রতা সতীকে বললেন, আর এসো না ধরায়, কারণ পুরুষ কিম্ভূতমতি চেনে না তোমায়। মন প্রাণ যৌবন কি দিয়া পাইবে মন, পশুর মতন এরা নিতুই নতুন চায়। সমসাময়িক ব্যক্তিদের সাক্ষ্য এবং কবিদের রচনা থেকে বোঝা যায়, কাদম্বরীর মৃত্যুর সঙ্গে রবীন্দ্রনাথের বিবাহকে জড়িয়ে যে অনুচিত কল্পনা মাঝে মাঝে প্রকাশিত হয় তার কোনো ভিত্তি নেই। দেবর রবীন্দ্রনাথের প্রতি যদি কাদম্বরীর অনুচিত আসক্তি সত্যিই প্রকাশ পেত, তাহলে তিনি সবার অন্তরে এই শ্রদ্ধার আসন পেতেন কি? এই মৃত্যুকে জ্যোতিরিন্দ্রনাথ কিভাবে গ্রহণ করেছিলেন, এ প্রশ্ন জাগা স্বাভাবিক। কাদম্বরীর মৃত্যুর 1 মাস পরেই তিনি জ্ঞানদানন্দিনী, সুরেন্দ্র, ইন্দিরা ও রবীন্দ্রনাথকে নিয়ে সরোজিনী জাহাজে চেপে বেড়াতে গিয়েছিলেন। তাই আপাতদৃষ্টিতে মনে হয় তারকার আত্মহত্যার কিশোর কবির অনুমানই বোধহয় ঠিক। যেমন আছিল আগে তেমনই রয়েছে জ্যোতি। কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করে আমরা বোধহয় শুধু একটি কথাই বলতে পারি, কাদম্বরীর জীবনাহুতি জ্যোতিরিন্দ্রকে একেবারে নিঃস্ব করে দিয়েছিল। তাই শুধু বাণিজ্যেই তাকে পর্যুদস্ত হতে হলো না, তাকে পরাস্ত হতে হলো জীবনের কাছেও। না হলে তার মতো প্রতিভাবান নাট্যকার কাদম্বরীর মৃত্যুর পর সব ছেড়ে দিয়ে শুধু অনুবাদ নিয়ে পড়ে থাকবেন কেন? জমাটি আড্ডার মজলিস ছেড়ে কেন চলে যাবেন দূরে? এ যে নিজেকেই ভুলে থাকা।
কাদম্বরীর মৃত্যুকালে তার বয়স মাত্র ৩৫ বছর, কিন্তু তিনি দ্বিতীয়বার বিবাহ করেননি। কেন করেননি সে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেছিলেন, তাঁকে ভালোবাসি। যুক্তিবাদীরা হয়তো বলবেন অনুশোচনা, হয়তো সত্যিই তাই। নিজেকে সমাজ সংসার থেকে স্বেচ্ছা নির্বাসন দিয়ে তিনি তিল তিল করে শাস্তি দিয়েছেন নিজেকেই। শাস্তি দিয়েছেন কাদম্বরীর প্রতি অমনোযোগী, উদাসীন, কর্তব্যচ্যুত স্বামীকে। দুঃখের বিষয়, আমরা জ্যোতিরিন্দ্রনাথের মনোভাবের কথা একেবারেই জানতে পারি না। শোনা যায় কিছুদিনের জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন তিনি। আমার জীবন স্মৃতি কিংবা শেষ বয়সে লেখা ডায়েরি, কোথাও জ্যোতিরিন্দ্রের মনের কথা ধরা নেই, কোথাও নেই কাদম্বরীর কথা। জীবন স্মৃতিতেও দুই একটি সংবাদ ছাড়া কাদম্বরী সর্বত্রই আশ্চর্যভাবে অনুপস্থিত। অথচ রাঁচিতে তার নিজের বাড়ি শান্তিধামের যে নিরাভরণ ঘরখানিতে তিনি থাকতেন, তার দেয়ালে ছিল একটি মাত্র ছবি, তার নিজের হাতে আঁকা কাদম্বরীর পেন্সিল স্কেচ। সুতরাং এই ভুলে থাকা নয়, সে তো ভোলা। জ্যোতিরিন্দ্র সেই নির্জন বিষণ্ণ শান্তিধামের নিরালা অবসরে হয়তো বারবার অনুভব করতে চেয়েছেন সেই অসামান্যাকে, যার প্রেরণায় রবীন্দ্রনাথের কবি মন উজ্জীবিত হয়েছিল। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখে, যদিও সেটি ঠিক প্রমীলা সংবাদ নয়। সাম্প্রতিক কালের কোনো কোনো সমালোচক ভাবতে শুরু করেছেন যে জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক কোনো এক অজ্ঞাত কারণে ছিন্ন হয়ে যায়। এর কারণ হিসেবেও তাঁরা নিয়েছেন রবীন্দ্রনাথের ক্রমবর্ধমান খ্যাতি এবং নতুন বৌঠানের আত্মহত্যার ঘটনাটিকে। কিন্তু দুটি সম্ভাবনাই অসার মনে হয়, কারণ রবীন্দ্রের প্রতি জ্যোতিরিন্দ্র কোনোদিন ঈর্ষান্বিত হবেন তা ভাবা যায় না, বিশেষ করে পরবর্তীকালে যখন তিনি জীবন থেকে সরে গিয়েছেন। তাছাড়া রবীন্দ্রনাথের সঙ্গে তার যোগ স্ত্রীর মৃত্যুর পরে তো ছিলই, অন্য সময়েও বিচ্ছিন্ন হয়নি। সরোজিনী জাহাজে ভ্রমণ করা ছাড়াও তারা দুই ভাই বহুদিন সত্যেন্দ্রনাথের বাড়িতে পাশাপাশি ঘরে বাস করেছেন। তার শেষ বয়সে ডায়েরিতেও দেখা যাবে ২-৩ বার রবীন্দ্র প্রসঙ্গ আছে। রবির বক্তৃতা, দাড়ি রাখা, গান কিছুই তার চোখ এড়ায়নি। এমনকি ছবিও এঁকেছেন। তবে এ সময় জ্যোতিরিন্দ্র সবকিছু থেকেই অনেক দূরে সরে যাচ্ছিলেন। অপরদিকে রবীন্দ্রনাথের লেখা চিঠিতেও দেখা যাবে অন্তরঙ্গতার সুর। ভাই জ্যোতিদাদার ছবির অ্যালবাম, সেটাকে ছাপার ব্যাপারে তিনিই উদ্যোক্তা এবং আগ্রহী। পরবর্তী জীবনে রবীন্দ্রনাথ বিশ্বকবি। তাঁর পারিবারিক জীবনেও নেমে এসেছে নিয়মিত দুর্বার দণ্ড। স্ত্রী ও পুত্রকন্যাদের মৃত্যু, শান্তিনিকেতনের সমস্যা নিয়ে বিব্রত কবি নিজের কোনো আত্মীয় স্বজনের সঙ্গেই যোগাযোগ রাখতে পারছেন না। জীবন বিরাগী জ্যোতিরিন্দ্রনাথ তো সেখানে আরও দূরের মানুষ। সুতরাং কাদম্বরীর মৃত্যু দুই ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করেনি। এই মৃত্যুর মধ্যেই জ্যোতিরিন্দ্রনাথ খুঁজেছেন কাদম্বরীর বিদেহী সত্তাকে, আর রবীন্দ্রনাথ নতুন করে চিনেছেন নিজেকে। কাদম্বরীর দেহহীন সত্তা মিশে রইল তাঁর কবিতায়, গানে, ছবিতে। আজ এই পর্যন্তই। কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, আর জানাবেন যদি নতুন কিছু শুনতে চান। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।